এইসব জিনিসের দরকার হয়ে পড়ে। মানে কতটা ফ্লুইড গেল বা না গেল সেটা মেজারমেন্ট দরকার হয়ে পড়ে। তারপর আবার ধরো তুমি গেলে, তুমি কোনো একটা জায়গায় গেলে, বা কেউ কোনো অফিসে গেল এ গেল, তোমার হাতের, ধরো হাতের নয়, সরি ভুল বলছি, আমি ক্লক ফর এখন বাদই দিচ্ছি। ধরো তুমি একটা কোনো জায়গায় এলে এবং সেখানে এসে কি দেখলে, যে ধরো সেখানে একটা বড় কোনো ইনস্ট্রুমেন্ট চালাবে, বড় কোনো ইনস্ট্রুমেন্ট চালাতে একটা মোটর চালাবে। তাহলে মোটর চালাতে গেলে সেই মোটরটা কত ভোল্টেজে চলছে, কত কারেন্টে চলছে, সেটা তোমার জানার দরকার হয়ে পড়ে। শুধু তাই নয়, ভোল্টেজ আমাদের সবসময় লাগে, কারেন্ট আমাদের সবসময় মেজারমেন্টের দরকার না হলেও ভোল্টেজটা লাগে। যেমন ধরো তুমি বলছো যে খুব লো ভোল্টেজ হয়ে গেছে বাড়িতে, ধরো কোনো একটা ঝড় বৃষ্টি হয়েছে, খুব লো ভোল্টেজ হয়ে গেছে হয়তো বাড়িতে। আমি যদি এখন প্রশ্ন করি কত ভোল্টেজ হয়েছে, ইউনিট ভোল্ট মিটার, ভোল্ট মিটারটা দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই এত ভোল্টেজ আছে। তার মানে এই যে যাবতীয় মিটার গুলো আমরা দেখছি, এগুলো সব কি করছি আমরা, রিয়েল টাইম, অর্থাৎ এই মুহূর্তে কত, এই মুহূর্তে কত সেই ভ্যালুটা তোমাকে ইনস্ট্যান্ট চোখের সামনে দেখিয়ে দিচ্ছে। তার জন্য তোমাকে আমাকে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে না, তোমাকে একটা বাজার থেকে একটা ইনস্ট্রুমেন্ট কিনতে হচ্ছে। তো 95% ইনস্ট্রুমেন্ট যা কাজের জন্য হোক, তোমার যদি মনে হয় খুব গরম করছে এসিটা চালাবো, তাহলে আমি তো বলতে পারি যে গরম করছে, টেম্পারেচার কত এখন, তাহলে সেই টেম্পারেচার মেজারমেন্টের জন্য তোমার একটা থার্মোমিটার দরকার। সেই থার্মোমিটার দু রকম হতে পারে। একটা থার্মোমিটার যেটা আমাদের জ্বরের, মানে আগে পুরোনো দিনে ম্যাক্সিমাম ব্যবহার করা হতো, যেগুলোর মধ্যে পারদ থাকে, তোমরা জানো সেটা মার্কারি। আর আরেকটা থার্মোমিটার হচ্ছে যেটা ডিজিটাল থার্মোমিটার, যেটা এখন ইভেন বাড়িতে জ্বর হলেও এখন লোকে ডিজিটাল থার্মোমিটারটাই ইউজ করে। কারণ কি একদম অ্যাকিউরেটলি দেখা যায়। ডিজিটাল মানে কি বুঝতে পারছো, ডিজিট ফুটে ওঠে একদম। তাহলে ওই যে টেম্পারেচার মেজারমেন্ট করছে, টেম্পারেচার মেজারমেন্টের ওটা একটা ইনস্ট্রুমেন্ট। তুমি যেখানে, ইভেন ধরো কোনো একটা জায়গায় কিছু পাম্প চলছে, সেই পাম্প কতটা প্রেসারে এয়ার রাখছে, বা কতটা প্রেসারে তোমার ইয়ে করছে। যেমন ধরো তোমার গাড়ির চাকায় হাওয়া কমে গেছে, তুমি পেট্রোল পাম্পে গিয়ে ওখানে কি করলে, যে এয়ার হাওয়া ভরার যে মেশিনটা আছে ওখান থেকে চাকাটা, তোমার নজেলটা কানেক্ট করলে, ইনস্ট্যান্টলি দেখতে পাবে তোমার গাড়ির টায়ার প্রেসার কত, আর কত প্রেসারে এসে তোমার টায়ারটা ভর্তি হলো। তুমি যেটা সেট করে দিলে সেটা ভর্তি হয়ে গেল। তাহলে সেখানে তোমার প্রেসার মেজারমেন্টের ডিভাইস লাগছে। তুমি এরকম করে সারা দিন যদি চলতেই থাকো, দেখবে প্রচুর, মানে সবকিছুতেই তোমার ইনস্ট্রুমেন্ট লাগবে, সবকিছুতে। ইভেন এমন ইনস্ট্রুমেন্ট লাগে যে আমার ঘরে, ধরো তুমি দেখছি ভালো আলো হচ্ছে না, বা একটা বড় দোকান, সে দোকানে আলো হচ্ছে না, কেন কি দোকানের, বড় শপিং মলে তোমরা দেখেছো কত কত আলো লাগানো থাকে। এমন যদি হয় যে ধরো শপিং মলে একদম আলো নেই বললেই চলে প্রায়, তো সেক্ষেত্রে একটা লাক্স মিটার দরকার হয়ে পড়ে। দামটা প্রথম শুনলে আমি জানি, যেটা বেসিক্যালি করে কি আমার কতটা ইলুমিনেশন, অর্থাৎ কতটা আলো ওই জায়গায় রয়েছে সেটা মেজার করতে পারে। এরকম প্রত্যেকটা জিনিস তুমি যেখানে যাই যাও সেখানে একটা করে এরকম মেজারমেন্টের ডিভাইস পাবে, যেখানে মানে যে জায়গাতেই যাও। এই মেজারমেন্টের দরকারটা কি, আমার রিয়েল টাইম দুটো কাজের জন্য দরকার। আমার সেফটি একটা পয়েন্ট, যেমন এই যে স্পিডোমিটারের কথা বললাম, স্পিডোমিটারের কথাটা কেন দরকার, স্পিডোমিটারটা ফর মাই সেফটি, যে আমার গাড়িটা কত স্পিডে আছে, হ্যাঁ দেখি খুব স্পিড বেড়ে যাচ্ছে তাহলে আমি স্পিড কমিয়ে দেবো, ঠিক আছে, সেটার জন্য দরকার। তুমি ইয়ে করো, মিউট করে দাও একটু, এই মিউট বলছি, ক্যামেরাটা অফ করে দাও। ইয়েস শেখ তোমার নাম, হ্যাঁ ক্যামেরা অফ রাখো, হ্যাঁ। তো ঠিক আছে, তো এইগুলোর জন্য বেসিক্যালি আমার ইনস্ট্রুমেন্টেশনের দরকার। আরো আমি যত এরকম এক্সাম্পল দেবো দেখবে সব জায়গাতেই ইনস্ট্রুমেন্টেশন দরকার। ধরো তুমি সবজি বাজার করতে গেছো বা মুদিখানা বাজারে গেছো, কি বললে আমাকে 500 গ্রাম ডাল দিন। 500 গ্রাম ডাল যখন তুমি দিতে বলবে, দেখবে মুদিখানা দোকানদার কি করবে, একটা ওই রকম যন্ত্রের ওপর তোমার ডালটা তোমাকে ওজন করে দিচ্ছে। তাহলে যে ডালটা তোমাকে বেসিক্যালি ওজন করে ও দিচ্ছে, দেখবে ওখানে ডিজিটে সুন্দর একদম পুরো 501 কি 502 গ্রাম, সেটাও তুমি ডিটেলে দেখতে পেয়ে যাও, তাই তো। তার মানে ওটা কি একটা ওয়েট মেজারমেন্টের ডিভাইস ওটা। ওয়েট মেজারমেন্টের ডিভাইসটার কাজ কি, না আমার ওয়েটটা সুন্দরভাবে মেজার করা। এরকম প্রত্যেকটাই জিনিস পাবে তুমি, যেখানে আমি প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সকাল থেকে উঠে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া অবধি প্রত্যেকটা জায়গা তোমার মেজারমেন্টের ডিভাইস লাগবে। তোমার হাতে যে ফোনটা রয়েছে, সে ফোনটার ভেতরে কতগুলো মেজারমেন্টের ডিভাইস আছে জানো। প্রথম মেজারমেন্টের ডিভাইস ফোনের মধ্যে যেটা আছে সেটা তোমার হচ্ছে ব্যাটারি।
তোমরা খালি একটা জিনিস নিয়ে আমরা সবাই চিন্তিত, আমার ফোনে ব্যাটারি মোবাইলে চার্জ কতটা আছে, এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই চিন্তিত। তাহলে ব্যাটারিতে কতটা চার্জ আছে এই মোমেন্টে সেইটা মেজার করার একটা ইনস্ট্রুমেন্ট ওর মধ্যে রয়েছে, তবেই সে তোমাকে ব্যাটারির রিয়েল টাইম স্ট্রেংথটা দেখাচ্ছে যে এখন এই মুহূর্তে আমার ফোনের ব্যাটারি সে 38%। তাহলে এক্স্যাক্টলি যে আমার ফোনের ব্যাটারি 38% সেটা তুমি যখন জানলে কি করে? কারণ ভেতরে একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে। তোমার ফোনে যে সিগন্যাল টাওয়ারটা ধরছে এখন, এটা নিয়ে আমরা খুব কম ইয়ে করি, তাও করি অনেক সময়, বলি না যে দেখো ফোনে একদম আমার টাওয়ার নেই, কথাটা বলি। তার মানে কি আমার সিগন্যাল স্ট্রেংথটাকে আমি মেজারমেন্ট করতে চাইছি যে আমার ফোনের সিগন্যাল স্ট্রেংথ কতটা। তাহলে সিগন্যাল স্ট্রেংথ কতটা সেইটা দেখার মেজারমেন্টের ডিভাইস ওর ভেতরে আছে। তারপরে তোমার ধরো আমি কত জোরে কথা বলছি, আমার ফোনের মাইকটা কত ভলিউমের, মানে কত ডেসিবেলের সাউন্ড ক্যাচ করছে, সেটা দেখার জন্য একটা ডিভাইস তোমার লাগবে, আছে ওর ভেতরে অলরেডি। এরকম প্রত্যেকটা কেসে তোমার কিন্তু মেজারমেন্টের ডিভাইস রয়েছে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি কেসে তোমার কিন্তু মেজারমেন্টের ডিভাইস রয়েছে। হাসিবুল কিছু বলবে? বলো। তাছাড়া অনেকগুলো সেন্সর আছে, যে টেম্পারেচার বোঝা যায়, তারপরে ওই আরো নেভিগেশন আর তারপরে প্রক্সিমিটি সেন্সর, অনেক কিছু স্যার বোঝা যায়, অনেক, হ্যাঁ সেগুলো হ্যাঁ, আছে। ঠিক 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 ঠিক, অনেক সেন্সার রয়েছে। এই সেন্সার গুলো সম্পর্কে এর পরের সেমিস্টারে পড়বে বেসিক্যালি। এর পরের সেমিস্টারে একটা সেন্সার অ্যান্ড ট্রান্সডিউসার বলে একটা চ্যাপ্টার আছে। ওই সেন্সার অ্যান্ড ট্রান্সডিউসার চ্যাপ্টারটা এর পরের ফোর্থ সেমে আছে, ওইখানে তোমরা এই সেন্সার গুলো পড়বে। মানে আমি এখন কথা বলছি ইনস্ট্রুমেন্টেশন, অর্থাৎ মেজারমেন্ট করে রিয়েল টাইম আমাকে দেখাবে। সেন্সার কিন্তু সবসময় আমাকে দেখায় না, সেন্সার সেন্স করে তার একটা আউটপুট সিস্টেমকে দেয়। হ্যাঁ, সেন্সারও অবশ্যই একটা ইনস্ট্রুমেন্টেশনের কাজ করে, কথাটা ঠিকই। কিন্তু আমরা সেন্সার নিয়ে এখন অতটা বদার নই, আমরা এখন বদার হচ্ছে বেসিক্যালি আমার কতটা, আমার ভ্যারিয়েবল, একটা কোনো একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কি হতে পারে, যেমন ভোল্টেজ, কারেন্ট, ওহম। হ্যাঁ ইয়েস স্যার, তুমি বলে দিচ্ছি, আমাদের সবাই ক্যামেরা অফ করা আছে, তুমিও ক্যামেরা অফ রাখো। ক্যামেরাটা এখন অফই রেখেছি, আমার মুখের কথাটাই শোনো এখন। তুমিও ক্যামেরা অফ করে দাও। আমি মুখের কথাটা এখন আপাতত আমরা সবাই শুনছি, কারণটা হচ্ছে গুগল মিটে আমরা কেউ ক্যামেরা অন রাখি না, তার কারণটা হচ্ছে কি তোমার ক্যামেরা অন রাখলে প্রচুর ডেটা খায়, অনেক সময় অনেকের ইন্টারনেট আটকে যেতে পারে। তুমি ক্যামেরা অফ করে দাও, ক্যামেরার উপর ক্লিক করে ক্যামেরা অফ করে দাও। দেখো এটা ক্লিক করে একটা ক্যামেরা বাটন আছে, ওটা যদি ক্যামেরা অফ করে দাও। ও মনে হয় বুঝতে পারিনি। ক্যামেরা অফ করে দাও, দেখো ক্যামেরা বাটনটা আছে, ওটা দিলে ক্যামেরা অফ হয়ে যাবে। যাই হোক, হ্যাঁ, তো বক্তব্যটা হলো যে আমার বেসিক্যালি আমরা সেই জন্য করি কি, মানে আমরা যে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা এই ডেইলি লাইফের প্রত্যেকটা জিনিস, অনেক জায়গাতে আমরা জায়গায় আমাদের মেজারমেন্ট দরকার হয়ে পড়ে। মেজারমেন্ট গুলো আমরা কিসের করি? বেসিক্যালি কোনো ভ্যারিয়েবলের, অর্থাৎ ভোল্টেজ এটা একটা ভ্যারিয়েবল, রেজিস্ট্যান্স এটা একটা ভ্যারিয়েবল জিনিস, তারপরে তোমার ধরো কারেন্ট একটা ভ্যারিয়েবল জিনিস, স্পিড অর্থাৎ আরপিএম যে স্পিডে চলছে আর ওটা একটা ভ্যারিয়েবল জিনিস, তারপরে তোমার ধরো ফ্লো হচ্ছে সেটাও একটা ওরকম স্পিড মেজারমেন্টেরই একটা ডিভাইস বলতে পারো। যে কটা আমি নাম করেছি সবকটাই হচ্ছে মেজারমেন্টের ডিভাইস। তো এই মেজারমেন্টের ডিভাইসগুলোর কাজ কি? কাজটা হচ্ছে একটাই, যে আমায় করবে কি এরা, এদের মধ্যে একটা এমন কিছু অ্যারেঞ্জমেন্ট আছে যেটা বাইরে, যেটাকে আমি সেন্স করতে চাইছি। অর্থাৎ কিরকম বলবো, যেমন ধরো তোমাকে যদি বলি ভোল্টেজ সেন্স করবো, ঠিক আছে? এক সেকেন্ড। যেমন ধরো তোমাদের একটা ছবি দেখাচ্ছি, ধরো এখানে একটা মিটারের ছবি দেখিয়েছি। আচ্ছা এই মিটারটা না, ভোল্ট মিটারের ছবি দেখায় একটা। হুম, ধরো এই যে ভোল্ট মিটারে আমি ছবি দেখিয়েছি তোমাদের, এটা দেখে বুঝতে পারছো এটা ভোল্ট মিটার জাতীয় জিনিস। করে কি, ভোল্টেজ মেজারমেন্ট করে দেয়। তার মানে এই যে ভোল্টেজ মেজারমেন্টটা করছে কি করে করছে, না ওর পিছনে আমার দুটো টার্মিনাল আছে বেসিক্যালি, আমি ওখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি। বেসিক্যালি এটা করবে কি, যত বেশি ভোল্টেজ দেবো এই যে কাঁটাটা ততটা বেশি নড়বে। এবার এমন ভাবেই যে মানুষটা এটা তৈরি করেছে সে এমন ভাবেই তৈরি করেছে যে হ্যাঁ সত্যি 40 ভোল্ট তুমি যদি দাও তাহলে কাঁটাটা একদম 40-এ গিয়ে দাঁড়াবে। ও যন্ত্রটা ওইভাবেই ক্যালিব্রেট করে তৈরি করেছে। যখন তোমার সামনে এটা তৈরি করে এনে দিল তখন সেটা হলো তোমার একটা ইনস্ট্রুমেন্ট। এবং এর পিছনের ইঞ্জিনিয়ারিংটা তোমাকে যখন পড়ানো হবে সেটা হচ্ছে তোমার
ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন এই চ্যাপ্টার এই সাবজেক্টটায় তোমাকে এই ব্যাপারটা পড়ানো হবে। এবং আমরা শুধুমাত্র ভোল্ট মিটার অ্যামমিটার নয়, যত কিছু আছে অনেক কিছু মেজারমেন্ট করতে কি করে করে বা না করে, এই কাঁটাটা কিভাবে নড়ছে, সবকিছু এখানে তোমাকে দেখানো হবে। তার ভেতরে ইঞ্জিনিয়ারিংটা কি, সবকিছু দেখানো হবে। এইটা হচ্ছে বেসিক্যালি তোমাদের এই ইএমআই সাবজেক্টটা। এবং এই সাবজেক্টটা মোটামুটি একটু জেনে যাবে, তারপরে তোমাদের নেক্সট সেমে আছে সেন্সর, সেন্সর ট্রান্সডিউসার। ওইখানে গিয়ে তোমরা দেখবে যে আরো সেন্সর গুলো কি করে সেন্স করে কাজ করছে, আর কিছু না। হুম। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। শুধুমাত্র দেখো, যে সাবজেক্টটাই তোমরা ইলেকট্রিক্যালে পড়ছো, আমি স্ট্রংলি প্রত্যেক ব্যাচকে একটা কথা বলে দিই, ভেবো না যে শুধুমাত্র সেমিস্টার পাস করার জন্য পড়ছো। যে সাবজেক্টটা পড়ছো থ্রু আউট দ্য কি বলো থ্রু আউট দ্য লাইফ কাজে লাগবে। কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি পড়েছো, তো যদি তোমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকো, যদি তোমার এই রিলেটেড কাজ থাকে, এবং শুধু তাই নয়, কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দেওয়া সবকিছুতেই তোমার হচ্ছে এই চ্যাপ্টার এই সাবজেক্ট থেকে প্রচুর কোশ্চেন আসে। শুধু এই সাবজেক্ট নয়, প্রত্যেকটা সাবজেক্টই, যে সাবজেক্টই তোমাকে পড়ানো হবে, ভেবো না যে শুধুমাত্র সেমিস্টার পড়ার জন্য উতরে গেলাম, আর লাগবে না সারা জীবন, সেটা কখনোই নয়। যেগুলো ফার্স্ট ইয়ারে পড়ানো হয়েছে বিভিন্ন সাবজেক্ট, যেমন সম ছিল, ইমেক ছিল, ওগুলো হচ্ছে জেনারেলাইজ সাবজেক্ট। ওটাও কাজে লাগে, জিলেটে কাজে লাগে। জিলেট পড়ার সময় ওগুলোকে আবার ভালোভাবে পড়তে হবে, জিলেটের জন্য প্রিপারেশন যদি নাও। শুধু তাই নয়, যখন পাবলিক সার্ভিস কমিশন পিএসসির পরীক্ষা দেবে, তখন দেখবো ওই সাবজেক্টগুলো কাজে লাগবে। তো এমনটা ভাবার নেই যে আমি শুধুমাত্র সেমিস্টার পাস করার জন্য পড়ছি, ওভাবে কিন্তু ওই কনসেপ্টটা মাথাকে ভুলে যাও। তোমাকে ক্লাস 8-এ ইতিহাস পড়ানো হয়েছিল শুধুমাত্র পরীক্ষা পাস করার জন্য। আমি এই কথা কিন্তু বলি, ভেবো না যে ইতিহাস থেকে আমরা খুব একটা জ্ঞান নেওয়ার জন্য পড়ি। শাহজাহান কেন তাজমহল বানিয়েছিল সেই জেনে তুমি তাজমহল বানাতে যাবে না সিম্পলি। আমার ইতিহাস আমরা বেসিক্যালি কিন্তু পড়তাম, হ্যাঁ ভূগোলটা কিছুটা পড়তাম, আমার টোটাল নেচারটাকে জানার জন্য ভূগোল পড়তে হয়, ওটার কাজ কাজ আছে, ভূগোলটা সায়েন্সেরই জিনিস। ইতিহাসটা তোমার কিন্তু বেসিক্যালি নাম্বার পাওয়ার জন্য আমরা পড়েছি, স্বীকার করো তো সত্যি কথা। ইতিহাস বেসিক্যালি নাম্বার পাওয়ার জন্য পড়েছি, ইতিহাস থেকে খুব একটা শিক্ষা আমরা নিইনি। শিক্ষা যদি নিতাম তাহলে আজকে অবস্থা হতো না আমাদের। ঠিক আছে, ব্রিটিশ শাসন করেছিল সেটা আমরা, তোমরা জাস্ট পড়ানোই হয়েছে, ওটা দিয়ে কোনো শিক্ষা তোমরা নাওনি। ওটা ওই পড়েছো, পড়ে পরীক্ষা দিয়ে পাস করেছো, ভুলে গেছো। কিন্তু এই কোনো সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং এর কোনো সাবজেক্ট এরকম ভাববে না যে আমি পাস করলাম, পাস করার পরেই সাবজেক্টটা ভুলে যাবো, কখনোই নয়। যেটা পড়বে থ্রু আউট দ্য লাইফ কাজে লাগবে, সেই ব্যাপারটা মাথায় রেখো। তো এখানে দুটো আমি ইনস্ট্রুমেন্টেশনের ছবি দেখালাম, কারণ এই ছবিগুলো তোমাদের পরিচিত। এই ভোল্ট মিটার ব্যাপারটা তোমরা অনেকেই আগেই দেখেছো, তাই তো? তাহলে সাবজেক্টের মধ্যে বেসিক্যালি আছে কি না, আমি আগে ইয়েটা খুলি, সিলেবাসটা খুলে দেখাই কি কি আছে। হুম। তো প্রথম ইউনিট দেখো, লেখা আছে নেম অফ দ্য টপিক ফান্ডামেন্টাল অফ মেজারমেন্ট। মেজারমেন্টের বিশেষ কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র, বেসিক জিনিসগুলোকে জানতে হবে। যেমন পারপাস অফ মেজারমেন্ট, বিভিন্ন কাজের ডেফিনেশন, রেঞ্জ, সেন্সিটিভিটি, এই সমস্ত ডেফিনেশন গুলো। ঠিক আছে, কত রকম তাদেরকে ক্লাসিফিকেশন করা যায়, সেই ক্লাসিফিকেশন গুলো। তারপরে বিভিন্ন জিনিস রিলেটেড টু ড্যাম্পিং টর্ক, এগুলো এই সমস্ত জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে বেসিক কিছু মানে ডেফিনেশন। এইগুলো জানলে তবে তারপর থেকে, অর্থাৎ ইউনিট 2 থেকে যেগুলো আছে, যেমন পিএমএমসি, এমআই, ডায়নামোমিটার, এই ইনস্ট্রুমেন্ট গুলো বুঝতে পারবে। অর্থাৎ এই ইনস্ট্রুমেন্ট গুলো বোঝার জন্য যেটুকু যা ডেফিনেশন লাগবে, ইউনিট 1-এ সবটুকুই কভার করেছে। অর্থাৎ এখানে তোমাদেরকে বেসিক কিছু সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন তোমাদেরকে বলা হবে, যে ডেফিনেশন গুলো তোমরা পড়ে বুঝতে পারবে যে হ্যাঁ এইটাকে এই জিনিস বলে। যখন ওটা শিখবে, তারপরে তোমাদেরকে যখন আমি এক একটা ইনস্ট্রুমেন্ট গুলো দেখাবো, ধরাবো, তখন সেগুলো বুঝতে পারবে, আচ্ছা তাহলে এটা এইভাবে কাজ করছে। হুম। যেমন দেখো, ইউনিট 2-তে আছে কারেন্ট এবং ভোল্টেজ মেজারমেন্ট সম্পর্কিত কিছু কথাবার্তা রয়েছে। ইউনিট 3-তে আছে মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। কারেন্ট আর ভোল্টেজ যেই মেজার করলে তারপর পাওয়ার মেজারমেন্ট করতে শেখানো হবে। ওয়াট মিটার কি করে কাজ করে, তার ভেতরে কি আছে না আছে, হ্যাঁ না তা না। যেই ওয়াট মিটার জানা হয়ে গেল, ওয়াট ইনটু টাইম করলে আমরা পাই এনার্জি। দেন হচ্ছে দেখো মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ এই যে এনার্জি, এনার্জিটা মেজারমেন্ট করা কেন দরকার? তোমার বাড়িতে প্রত্যেক মাসের শেষে একটা করে ইলেকট্রিকের বিল আসে। অ্যাকচুয়ালি 3 মাস ছাড়া ছাড়া আসে, কিন্তু ওটা প্রত্যেক মাসের আলাদা হিসেব তাতে থাকে। কি থাকে তাতে? না তুমি কতটা ইলেকট্রিসিটি কনজাম্পশন করেছো, তার উপর একটা ইলেকট্রিসিটি বিল তোমাকে তোমার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে দিতে হয়।
তাহলে ওই যে কতটা ইলেকট্রিসিটি খরচা করছো সেটা কিসে মেজার হচ্ছে? না এনার্জি মেজার হচ্ছে, যে কতটা এনার্জি তুমি খরচা করেছো। তাহলে যে পরিমাণ এনার্জিটা খরচা করেছো সেইটা ওই যে মিটারটা বা তোমার বাড়িতে মিটার লাগানো আছে যেটা এনার্জিটা মেজারমেন্ট করছে, সেই মিটারের কনস্ট্রাকশন এবং কি করে কাজ করছে সেইটা তোমাকে পড়ানো হবে এখানে। দেখো এই যে ওয়ার্কিং অফ সিঙ্গেল ফেজ আর থ্রি ফেজ এনার্জি মিটার। তারপর হচ্ছে বিভিন্ন সার্কিট প্যারামিটার মেজারমেন্ট করা, অর্থাৎ কোনো সার্কিটের রেজিস্ট্যান্স মেজারমেন্ট করা, তার বিভিন্ন মেথড আছে। আর্থ রেজিস্ট্যান্স মেজার করার টেকনিক আছে। তারপর আরএলসি অর্থাৎ এল মানে ইন্ডাকট্যান্স মেজারমেন্ট করার টেকনিক আছে, ক্যাপাসিট্যান্স মেজারমেন্ট করার টেকনিক আছে, এই সমস্ত জিনিসগুলি রয়েছে। তারপর আরো কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, সিনক্রোস্কোপ রয়েছে, সিটি পিটি, এগুলো আরো পরে ডিটেল পড়বে। তো এই হচ্ছে তোমাদের এতটা অবধি তোমাদের টোটাল সিলেবাস। তোমাকে এখনই আমি শেখাবো না স্পিড কি করে মেজারমেন্ট করে, এখনই হয়তো শেখাবো না, মেবি এটা তার পরের সেমিস্টারে আছে। কিন্তু আগে তোমার ইলেকট্রিক্যালের যে বেসিক জায়গাগুলো, অর্থাৎ ভোল্টেজ, কারেন্ট, দেন আমার পাওয়ার, দেন আমার এনার্জি, দেন আমার রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটেন্স, বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স, এইগুলি মেজারমেন্ট করার যে মেথডগুলো সেটা তোমাদের এই সেমিস্টারে রয়েছে এই চ্যাপ্টারটার মধ্যে। ঠিক আছে? সাবজেক্টটা খুব সোজা একটি সাবজেক্ট, প্রচন্ড সোজা। সেটা খুব ভালো নাম্বার পায়, মানে খুবই সোজা সাবজেক্টটা। হ্যাঁ, কিছু ছবি আঁকতে হয়, ছবিগুলো অতটাও শক্ত নয়, একবার বুঝে গেলে ছবিগুলো নিজের হাতে সুন্দর আঁকতে পারবে। এই সাবজেক্টে একটু ছবি বেশি আঁকতে হয়, কিন্তু খুব সোজা সাবজেক্টটা, নো ডাউট সোজা, মানে কোনো চাপই নিতে হবে না সাবজেক্টটা। তো উম, তো যে কথাবার্তাগুলো আমি এখন ধরে বক বক করলাম দেখবে এগুলো এখানে ইংলিশে লেখা আছে। হুম। মানে আমরা মেজারমেন্ট কি কি জন্য করি? মেজারমেন্ট করার প্রথম কাজটা হচ্ছে কম্প্যারিজন। হ্যাঁ, কম্প্যারিজন মানে কি? এই যে বলছে হুইচ ক্যান বি কম্পেয়ার্ড উইথ আদার অবজেক্ট অর ইভেন্ট। তাহলে এই যে কথাটা বলতে, আরে তোমরা আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? কেউ একজন রেসপন্স করবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? ওকে ওকে। তো হ্যাঁ তো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রথমেই ধরো যে ইন্ট্রোডাকশনটা লিখেছে যে হুইচ ক্যান বি কম্পেয়ার্ড উইথ ইন আদার অবজেক্ট অর ইভেন্ট। এইটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, কারণ মেজারমেন্ট আমরা কেন করব? কারণটা হচ্ছে এটাই, ধরো তোমার বাড়িতে লো ভোল্টেজ হয়ে গেছে, এমন এতটাই লো ভোল্টেজ হচ্ছে ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে, লাইট ভালো করে জ্বলছে না, হয়েছে। আমি তখন তোমাকে প্রশ্ন করলাম যে কেন তোমার বাড়িতে কত ভোল্টেজ হয়েছে। ধরো তোমার কাছে একটা ভোল্ট মিটার ছিল, তুমি ওর ভোল্ট মিটারটা ছিল বলেই তুমি মেজারমেন্ট করে বললে যে স্যার 110 ভোল্টেজ মাত্র পড়ে আছে। তখন আমি বলবো ও থাকে 220 আর রয়েছে 110, তোমার ফ্যান কি করে ঘুরবে, তোমার লাইট কি করে জ্বলবে? তার মানে কি আমি একটা স্ট্যান্ডার্ডাইজেশনে কম্পেয়ার করতে পারলাম যে 220 থাকে আর রয়েছে 110। মেজারমেন্টটা ওই জন্যই দরকার। মেজারমেন্টটা এমন নয় যে মেজারমেন্টটা হ্যাঁ 220 230 দেখে কি করবো, দেখে তো লাভ নাই। দেখে দরকারটা তখনই যখন তুমি কোনো কিছুর সঙ্গে বেসিক্যালি ওটা কম্পেয়ার করো। ভোল্টেজ ছেড়ে দাও, আর একটু অন্য কিছু বলো। যেমন ধরো ভোল্টেজ পাওয়ার টাওয়ার ছেড়ে আমি একটু অন্য কিছুতে গেলাম। যেমন হচ্ছে মনে করি ধরো স্পিডের কথাই বললাম। স্পিড, দুটো মোটর ঘুরছে, একটা মোটর ঘুরছে ধরো 500 আরপিএম এ, একটা মোটর ঘুরছে 600 আরপিএম এ। একটা যে 500 একটা যে 600 ঘুরছে, তুমি বাইরে থেকে মোটর দুটো চলছে, তুমি দেখে বুঝতে পারবে যে মোটরটা কত আরপিএম এ ঘুরছে, বা কোন মোটরটা জোরে ঘুরছে কোন মোটরটা আস্তে ঘুরছে, বুঝতে পারবে কি? একটা 500 600 মানে বুঝছো তারা যথেষ্ট জোরে, অনেকটাই জোরে, মানে তুমি চোখে দেখে ধরতেই পারবে না যে কোন মোটরটা জোরে ঘুরছে কোন মোটরটা আস্তে ঘুরছে। আমি যদি তোমাকে কম্পেয়ার করতে বলি, ইউ মাস্ট নিড আ ট্যাকোমিটার। ট্যাকোমিটার ইজ আ ডিভাইস which can basically determine the speed in rpm instantly. সে ট্যাকোমিটার করে কি? ট্যাকোমিটারটাকে তোমাকে সিম্পলি ওই যে মেশিনটা ঘুরছে তার সঙ্গে কানেক্ট করতে হবে। কানেক্ট করলেই দেখবে মেশিনটা যত জোরে ঘুরছে ট্যাকোমিটার দেখিয়ে দেবে 502 আরপিএম দেখিয়ে দিচ্ছে। তাহলে ওই যে 502 আরপিএম স্পিডটা ও দেখালো, কি করে দেখালো? মেজারমেন্ট করছে ভেতরে। অন্য একটা মোটরে তুমি লাগালে দেখলে 600 আরপিএম, তবে তুমি বলতে পারবে যে হ্যাঁ এই মোটরটা জোরে ঘুরছে এই মোটরটা আস্তে ঘুরছে। ইউনিট এ কম্প্যারিজন, এই কম্প্যারিজনটার জন্যই মেজারমেন্ট দরকার। ঠিক আছে, মেনলি আমার কাজটা হচ্ছে এটা। এবং মেজারমেন্টের যে ইউনিট, এই যে কথাটা আমি একটু আগে বললাম কত আরপিএম এ ঘুরছে, আরপিএম হচ্ছে একটা ইউনিট, রোটেশন পার মিনিট। 500 আরপিএম স্পিড মানে কি? 500 রোটেশন পার মিনিট,
অর্থাৎ 1 মিনিট সময়ে যদি যায় ওই চাকাটা, মোটরের চাকাটা 500 বার ঘুরে গেছে, যেটা 600 আরপিএম, অর্থাৎ 600 রোটেশন পার মিনিট। তার মানে তোমাকে একটা ইউনিট বলতে হচ্ছে, এমন নয় যে 500। 500 বলে আমি কি বুঝবো? 500 আরপিএস ও হতে পারে, 500 আরপিএম ও হতে পারে। আরপিএস মানে রোটেশন পার সেকেন্ড। তার রোটেশন পার সেকেন্ড আর রোটেশন পার মিনিট এক হলো কি? কখনোই এক হলো না। তাহলে আমাকে ইউনিটটা অবশ্যই বলতে হচ্ছে। আমাকে যদি ধরো জিজ্ঞেস করলাম, যে কেউ একজন বললো যে এই গাড়ি কত স্পিডে চলছে, ও বললো 60। হ্যাঁ আমি জানি 60 মানে ও 60 কিমি/আওয়ারের কথাই বলছে, কিন্তু যদি আমি না জানি, এমনটা হতে পারে 60 মাইল/আওয়ারও হতে পারে, তাই না? 60 মিটার/আওয়ার হতে পারে। তার মানে আমি যে ওই যে 60 বলে ছেড়ে দিল, ওর কথাটা ইনকমপ্লিট। যখনই কোনো একটা জিনিস আমি মেজারমেন্ট করব, তার কোন ভ্যারিয়েবল মেজার করছে সেটা যেন ইউনিটটা আমার অবশ্যই উল্লেখ থাকে। যদি ভোল্ট মিটার থাকে, সে যেন পরিষ্কার আমাকে বলে দেয় যে এত ভোল্ট বা এত মিলি ভোল্ট। যে অ্যামমিটার আছে সে যেন বলে দেয় যে এত অ্যাম্পিয়ার বা এত মিলি অ্যাম্পিয়ার। যে রেজিস্ট্যান্স মিটার সে যেন বলে দেয় যে এত কিলো ওহম নাকি মেগা ওহম নাকি নর্মাল ওহম। তো আমার মেজারমেন্টের ইউনিটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং ওই ইউনিটটা দেখে আমি একটা আইডিয়া করতে পারবো যে হ্যাঁ আমি যেটা মেজারমেন্ট করছি কি রকম রেঞ্জে আছে। কি রকম রেঞ্জে আছে মানে কি? যেমন ধরো স্পিডের কথাই বলি, আমার গাড়িটা চলছে 60 কিমি/আওয়ারে। আমি জানি হ্যাঁ 60 কিমি/আওয়ার মানে স্পিডটা, হ্যাঁ ভালো রাস্তা হলে 60 কিলোমিটার/আওয়ারে গাড়ি চলবে, কোনো অসুবিধা নেই। এখন যদি তুমি দুম করে বলে বসে কেউ যে হ্যাঁ 120 কিমি/আওয়ার, যেটা একটা বাইকের জন্য খুব ডেঞ্জারাস, তাহলে আমি ওটা বলতে পারবো কম্পারিজন করে যে 120 কিলোমিটার/আওয়ার স্পিড মানে কিন্তু খুব খতরনাক, স্পিড কমাও। মানে আমি যদি কম্পারিজনটা করতে পারলাম কেন? কারণ আমাকে কেউ একটা ইউনিটটা বললো, বলে যে কিমি/আওয়ার ইউনিটটা বললো, তবেই আমি ধরতে পারলাম। যদি ওটা মিটার/আওয়ার হয় বা মিটার/সেকেন্ড হয়, তাহলে আবার হিসাব অন্যরকম হবে। ওই জন্য কথাটা বলছে, ইউনিট অফ মেজারমেন্ট ইজ আ ডিফাইনাইট ম্যাগনিটিউড অফ কোয়ান্টিটি ডিফাইন্ড অ্যান্ড অ্যাডপ্টেড বাই কনভেনশন বাই ল, যেটা একটা দ্যাট ইজ ইউজ বাই এ স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করা হয়। স্ট্যান্ডার্ডাইজেশনের গল্পটা কি না, ধরো দুটো বাইক পাশাপাশি যাচ্ছে, একই স্পিডে যাচ্ছে, এমনটা কি কখনো হবে? একজনের গাড়িতে দেখাবে 30 স্পিড, একজনের গাড়িতে দেখাবে 60 স্পিড? সম্ভব কখনো? কখনোই সম্ভব না। যদি দুটো গাড়ি তোমরা মনে করো গল্প করতে করতে বাইকে যাচ্ছ, দুজনে গল্প করতে করতে যাচ্ছ, পাশাপাশি যাচ্ছে একদম বাইকে, তাহলে হিসেব মতো দুটো বাইকের মিটার কিন্তু সেম দেখাবে। এ যদি 30 স্পিডে যায় ও 30 দেখাবে, এ যদি 34 যায় ও 34ই দেখাবে। তার মানে কি একটা স্ট্যান্ডার্ডাইজেশন অবশ্যই মেনটেন করা হয়েছে, স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। এমনটা কখনোই নয় যে যার খুশি মতো ইচ্ছে। 30 কিমি/আওয়ার মানে সত্যিই 30 কিলোমিটার/আওয়ার, এবং মিটারটা সেভাবেই ডিজাইন করা। তাহলে একটা ইনস্ট্রুমেন্টেশন যখন একটা মেজারমেন্ট করব, একটা স্ট্যান্ডার্ড ব্যাপারটাকে অবশ্যই মেনটেন করতে হবে। স্ট্যান্ডার্ড ফর মেজারমেন্ট, ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, মেজারমেন্টের ওটা মেনটেন করে সেম কাইন্ড অফ কোয়ান্টিটি, একই জিনিস মেজার করছে। অর্থাৎ এই গাড়িটাও তার স্পিড মেজার করছে, পাশের গাড়িটাও তার স্পিড মেজার করছে। ঠিক আছে? এবং বলছে এনি আদার কোয়ান্টিটি অফ দ্যাট কাইন্ড ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ মাল্টিপল অফ দ্য ইউনিট অফ মেজারমেন্ট। মাল্টিপল অফ দ্য ইউনিট ব্যাপারটা কি বলছে? মাল্টিপল অফ দ্য ইউনিট ব্যাপারটা হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম, কেউ একজন বললো আমার স্পিড 10 কিলোমিটার/আওয়ার, আমি ওটাকে ঘুরিয়ে বলতে পারি 10,000 মিটার/আওয়ার, বলতে পারি তো। তার মানে সেটা হচ্ছে মাল্টিপল অফ দ্য ইউনিট। অর্থাৎ যদি 10,000 মিটার/আওয়ারে বলি, আমি যখন কিলোমিটার/আওয়ারে বলবো তখন 10 কিলোমিটার/আওয়ার বলবো। তাহলে ওই বেসিক্যালি মিটার থেকে কিলোমিটার কি করলাম, আমি কিছু মাল্টিপ্লাই করলাম, 0.0031 মাল্টিপ্লাই করলাম, তবে ওটা আমার মিটারটা কনভার্ট হয়ে গেল কিলোমিটার/আওয়ারে। ওই জন্যই বলছে যে যে কোনো আদার ইয়েগুলোকে এই ইউনিটের মাল্টিপ্লে তোমার এক্সপ্রেস করা যায়। তোমার ধরো ভোল্ট মিটার দেখাচ্ছে 20 ভোল্ট, তুমি বলতেই পারো 20,000 মিলি ভোল্ট, তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তুমি স্ট্যান্ডার্ডাইজেশনটা মেনটেন করো, যে তুমি 20 ভোল্টও বলতে পারো, 20,000 মিলি ভোল্টও বলতে পারো, দুটো কিন্তু একই কথা। হুম। তো সেই ব্যাপারটা হবে। এবং যেমন এখানে এক্সাম্পল দিয়েছে, বলছে ফর এ এক্সাম্পল এ লেন্থ ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। একটা ফিজিক্যাল একটা লেন্থ মানে দৈর্ঘ্য হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তোমরা জানো।
তো কি বলছে, তার ইউনিট হচ্ছে মনে করো মিটার, মিটার হচ্ছে তার ইউনিট। এবং এই যে মিটার তার ইউনিট কিভাবে আমরা বলছি, আমরা যখন 10 মিটার বলি, আমরা বলতে চাইছি 10 টাইমস অফ দ্য ডিফাইনাইট প্রিডিফাইন্ড লেন্থ কল মিটার। অর্থাৎ 1 মিটার কতটা সেটা একদম স্ট্যান্ডার্ড করা, গোটা পৃথিবীতেই 1 মিটার কত সেটা একদম স্ট্যান্ডার্ডাইজেশন করাই রয়েছে। তুমি 10 মিটার বলছো মানে ওই দৈর্ঘ্যের 10 গুণ। এই ব্যাপারটা তোমরা সবাই বোঝো, নতুন করে বলার কিছু নেই। 10 মিটার নিশ্চয়ই তোমার কাছে আলাদা, আর ফ্রান্সে নিশ্চয়ই 10 মিটার আলাদা হবে না, একই হবে। আর গোটা বিশ্বে মিটার বলে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে যে এই এতটা লেন্থ হচ্ছে একটা মিটার। আমার এই টেবিলের এই যে এতটা লেন্থ এইটা হচ্ছে 1 মিটার। এবার 10 মিটার বলতে বোঝাচ্ছে ওই দৈর্ঘ্যের 10 গুণ। সেরকম 1 ভোল্ট, তোমার দেশে 1 ভোল্ট যেটা পৃথিবীর সব দেশেই 1 ভোল্ট সেটা। অর্থাৎ ভোল্ট ব্যাপারটা কনস্ট্যান্ট, যে 1 ভোল্ট হচ্ছে এতটা, এই ভোল্টেজটা থাকলে এটাকে 1 ভোল্ট বলা হবে। এবার তোমার বাড়িতে 220 ভোল্ট মানে ওটা তার 220 টাইমস, 220 টাইমস বেসিক্যালি। এটাই হচ্ছে যে মেজারমেন্ট ইজ আ প্রসেস অফ ডিটারমাইনিং হাউ লার্জ অর স্মল এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ অ্যাজ কম্পেয়ার টু দ্য বেসিক রেফারেন্স কোয়ান্টিটি। ওই যে রেফারেন্স কোয়ান্টিটি যেটা বললাম মিটার, আর এই ফিজিক্যাল মানে এই একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কতটা লার্জ বা কতটা স্মল সেইটা বেসিক্যালি ডিটেক্ট করার জিনিস হচ্ছে আমার মেজারমেন্ট, আর কিছু না। অর্থাৎ মেজারমেন্টে আমরা প্রথমেই যেটা করব একটা ইউনিট ধরবো, আমি যেটাই মেজারমেন্ট করতে যাচ্ছি, অর্থাৎ যে ধরো তোমার মানে ভ্যারিয়েবলটা বা যে আমি কোয়ান্টিটিটা মেজার করতে যাচ্ছি, মেজারমেন্ট কোনো আমরা সবসময় কোয়ান্টিটি করি, ভোল্টেজ হলে ভোল্টেজ, কারেন্ট হলে কারেন্ট, রেজিস্ট্যান্স হলে রেজিস্ট্যান্স, টাইম হলে টাইম, মানে সেকেন্ডে বলি আমরা সময়, যাই মেজারমেন্ট আমরা করতে চাই সে মেজারমেন্ট যেটা করি সেটা বেসিক্যালি কিন্তু একটা ওই রেফারেন্স ধরে নিই যে হ্যাঁ একটা 1 ভোল্ট হচ্ছে এতটা, আমার মিটারে রিডিং এসছে 300 ভোল্ট, তাহলে 300 ভোল্ট মানে ওটা 300 টাইম। এবার সেইটা করি বলি আমরা একটা আইডিয়া পাই যে অ্যাকচুয়ালি আমার যেটা আমি মেজারমেন্ট করছি সেটা কতটা বেশি কতটা কম। হাউ লার্জ অর স্মল, এই যে কথা লিখেছে ডিটারমাইন হাউ লার্জ অর স্মল, ওই ব্যাপারটা আমরা বেসিক্যালি ডিটারমাইন করতে পারি, আর কিছু না। এই ব্যাপারটা যেটা বললাম জানো মোটামুটি সবাই, এটাই আমার মেজারমেন্টের জিনিস। তার মানে আমি একটা একটু কথা বললাম যে দুটো বাইক সমান স্পিডে চলছে পাশাপাশি, নিশ্চয়ই একজনের স্পিডোমিটারে 30 আর একজনের 40 কখনোই দেখাবে না, দুটোই 30 দেখাবে, দেখাতে বাধ্য। এবার যদি প্রশ্ন করা হয় কি করে আপনি শিওর হচ্ছেন যে দেখাতে বাধ্য, তখন উত্তর হচ্ছে যে যারা ওই ইনস্ট্রুমেন্টটা বানিয়েছে, অর্থাৎ স্পিডোমিটার ওইটা যারা বানিয়েছে তারা স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করেই করেছে যে এতটা স্পিড হলে ঠিক এতটাই কাঁটাটা করবে। একটু আগে যে ছবিটা বললাম না, যে ধরো এই যে ছবিটা রয়েছে 40 ভোল্ট হলে কাঁটাটা 40-এই যাবে। তুমি আমাকে এই এই কোম্পানিরও লাগবে না, তুমি এরকম অনেকগুলো তুমি মিটার আমাকে এনে দাও, তবে 40 ভোল্ট লাগালে কাঁটাটা 40-এই থাকবে। এবার একটু 19-20 থাকতে পারে, যেটা 19-20 থাকবে তাকে আমরা বলি এরর। সেই এররটাও আমরা জানবো যে এররটা কি জিনিস, এররটা পরে বলবো। তো মোট কথা যদি এরর না থাকে তাহলে সব সব কোম্পানি সব মিটারই কাঁটা 40 ভোল্ট দিলে কাঁটাটা 40-এর ঘরেই যাবে। এমন যাবে না যে 40 ভোল্ট দিচ্ছি কোনো মিটার 20 দেখাচ্ছে কোনো মিটার 30 দেখাচ্ছে, কখনোই হবে না। কেন হবে না? কারণ যারা ওইটা বানিয়েছে তারা বেসিক্যালি তার ইঞ্জিনিয়ারিংটা জানে, এবং তোমাকে ওই ইঞ্জিনিয়ারিংটাই জানতে হবে যাতে করে তুমি যখন একটা যদি তোমাকে একটা মিটার আমি তৈরি করতে বলি, তুমি মিটারটা ওই একদম স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করতে পারবে। তার ভেতরে তার কি ইঞ্জিনিয়ারিং রয়েছে যার জন্য 5টা কোম্পানি 5টা মিটার বানালেও তাদের রিডিংটা একই দেখাচ্ছে, কি ইঞ্জিনিয়ারিং আছে, সেটাই হচ্ছে তোমার এই সাবজেক্টের বিষয়বস্তু। সবাই বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? ওকে, কারো কিছু বলো, কেউ কিছু মানে এই প্রশ্নে কোনো কিছু কথা বলতে চাইলে বলো, বলো যা মনে হচ্ছে বলো না, মানে কোনো কিছু জানতে চাইছো বা ইয়ে, একটা এখন যা বললো আমি জানার নেই তো। স্যার বলো। বাড়িতে ফ্যানের আরপিএম কত হয়? মোটামুটি ফ্যানের যে আরপিএম ওই খুব বেশি হয় না, 70 থেকে 80, 70 থেকে 80 মোটামুটি ধরো আরপিএম তার স্পিড, তার বেশি না। খুব বেশি হলে 100 আরপিএম, খুব বেশি হলে 100 আরপিএম, তার বেশি না, মোটামুটি ওই রকম রেঞ্জে। মানে তুমি সিলিং ফ্যানের কথা বলছো তো, টেবিল ফ্যান হলে আবার আলাদা, টেবিল ফ্যান হলে হ্যাঁ আবার স্যার, সিলিং। হ্যাঁ হ্যাঁ সিলিং ফ্যানটা ওরকম। আচ্ছা, টেবিল ফ্যান গুলো কত ওয়াটের? ও আরো অনেক বেশি আছে, টেবিল ফ্যান মনে হয় খুব সম্ভবত 200-র কাছাকাছি।
মানে টেবিল ফ্যান যেগুলো দেখবে প্রচন্ড স্পিডে ঘোরে, ও প্রায় 200 কাছাকাছি ওগুলো। কারণ টেবিল ফ্যানে দেখো ব্লেডটা ছোট, সিলিং ফ্যানের যেমন ব্লেডটা, মানে তুমি সিলিং ফ্যানটা যখন ঘুরছে তুমি যদি একটা পুরো সার্কেল ভাবো না, ওই সার্কেলের ডায়ামিটারটা দেখো, আর তোমার টেবিল ফ্যান যেটা তার সেটাকে সার্কেল ভাবলে তার ডায়ামিটার দেখো কোনটা বড়, সিলিং ফ্যানটা বড়। তাহলে ওকে ও যদি ওই হাওয়াটা ঠেলতে হয় ও একটু আস্তে ঘুরলেও হবে, কিন্তু টেবিল ফ্যানের যেহেতু ডায়ামিটারটা ছোট, ওকে অতটা পরিমাণ হাওয়া ঠেলতে হলে অনেক জোরে ঘুরতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো মেজারমেন্ট এইটায় তোমাদের প্রথমে ধরো বিভিন্ন ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলোর মেজারমেন্ট প্রথমে ধরো রয়েছে। হুম, যেটা আমি বলছিলাম যে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট করতে গিয়ে আমরা প্রথমেই ইলেকট্রিক্যাল টার্ম এলে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে ভোল্ট। ইলেকট্রিক কথাটা বললেই প্রথমেই উল্লেখিত আছে ভোল্ট, কারণ এইটা দিয়ে স্টার্ট। তোমার যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এলে প্রথমেই ওহমস ল পড়ানো হলো। কেন পড়ানো হলো? কারণ ওহমই প্রথম বলে গেল যে যে পরিমাণ কারেন্ট যাবে প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু টার্মিনালস। তাহলে ওই যে ও বলে দিল যে যত বেশি ভোল্টেজ ডিফারেন্স দুদিকের ভেতরে তত বেশি কারেন্ট। তাহলে ভোল্টেজটা আগে আসছে না কারেন্টটা আগে আসছে? স্বাভাবিকভাবেই ভোল্টেজটা আগে আসছে। যত বেশি ভোল্টেজ তত, হ্যাঁ বলো। হুম, তো যত বেশি ভোল্টেজ হচ্ছে তত বেশি কারেন্ট হচ্ছে, তো বোঝাই যাচ্ছে। সে প্রথমেই উল্লেখ আছে আমাদের ভোল্টেজ। তাহলে আমাদের প্রথমে আগে ভোল্টেজকে মেজারমেন্ট করব, দেন আমি অ্যাম্পিয়ারকে মেজারমেন্ট করতে পারি যে কতটা অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে মেজার করতে পারি। এবং দেখো এইখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমরা সবাই জানো। কি লিখেছি আমি? তো প্রথমে লিখেছি ভোল্টেজ, ভোল্টেজের ইউনিট ভোল্ট, সিম্বলটা ভি অর ই, এটা তোমরা জানো। আর কি করেছি? তার ইউনিট, সরি ইউনিট বলছি, তোমার ধরো ভি ইকুয়াল আই ইন্টু আর, এটা তোমরা সবাই জানো, না বই করার কিছু নেই। কারেন্টটা হচ্ছে আমরা অ্যাম্পিয়ারে মেজারমেন্ট করি, ক্যাপিটাল আই বা স্মল আই দিয়ে দেখাই, ভি বাই আর, সবাই জানো। রেজিস্ট্যান্সটা আমরা কিসে মেজার করি? ওহমে। আর দিয়েও বলি, বা অনেক সময় সিম্বল আকারে এই ওহমটাকে আমরা এই ওহম আকারে এরকম করে বলি, সেই ওহম, ভি বাই আই। কন্ডাক্টেন্সটা কি? এই ওহমের উল্টো, অর্থাৎ 1/r। 1/r করলে যেটা হয় সেটাই হচ্ছে তোমার কন্ডাক্টেন্স। এই ইউনিট হয় সিমেন, বা মো বলেও একটা ইউনিট হয়, এমএইচও, মো। হুম, মো বলেও ইউনিটটা হয়। তারপরে তোমার এর ইয়েটা হচ্ছে তোমার জি, বা এই দেখো ওহমটাকে এইভাবে লেখে তো, আর এই যে ওহম, ওহম কথাটা উল্টে দিলে দেখো মো, উল্টো দিকে উল্টে দিলে তো সেরকম এই সিম্বলটাকে উল্টে দিলে দেখো এই সিম্বলটা। তাহলে কন্ডাক্টেন্সটাকে ওই ইউনিট দিয়ে দেখা হয়, এটা যেরকম আর, এটা হচ্ছে 1/r, আর কিছুই নয়। তোমরা জানো এটা। ক্যাপাসিটেন্সের ইউনিট ফ্যারাড, সবাই জানো, সিম্বলটা হচ্ছে সি, এটা কিউ বাই ভি, জানো এগুলো তোমরা। চার্জ, কুলাম্ব, কিউ দিয়ে বলি, সেটা সি ইন্টু ভি। ইন্ডাকটেন্স হচ্ছে তোমার হেনরি। হ্যাঁ, হেনরিটা আমরা মানে দেখাই, সিম্বল হচ্ছে তার এল, আর হেনরি ইউনিটটা আমরা এইচ দিয়ে বলি অনেক সময়। এবং সেটা হচ্ছে এল ইন্টু ডিআইডিটি, এই ফর্মুলাটা আশা করি জানো, না জানলে যখন করবো তখন বলেও দেবো। পাওয়ারটা হচ্ছে তোমার ওয়াটে মেজার করি, ডাব্লু দিয়ে লিখি। বেসিক্যালি ভি ইন্টু আই হতে পারে, বা আই স্কোয়ার আরও হতে পারে, বা আরও আর একটা হয়। কেউ বলো আরেকটা কি হয় বলো তো? ভি স্কোয়ার বাই আর। একদম একদম একদম, ভি স্কোয়ার বাই আর। তাহলে এইগুলো হচ্ছে আমার পাওয়ারের ইউনিট, আমরা এইভাবে বলি। ইম্পিডেন্সটা হচ্ছে বেসিক্যালি জেড, যেটা কি করি এই আর আর এক্স, এক্স মানে তোমার হচ্ছে রিয়াক্টেন্সটা, মানে ইম্পিডেন্স আর তোমার ক্যাপাসিটেন্স আর ইন্ডাকটেন্স থাকলে আমরা যেটা করি সেটা হচ্ছে এই রিয়াক্টেন্স। সেই রেজিস্ট্যান্স আর রিয়াক্টেন্সের হচ্ছে এটাকে আমরা এইভাবে বলি, অর্থাৎ রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। জেড যদি শুধু জেডটা বলি আমরা। ইম্পিডেন্স, সেটার ইউনিট ওহম জানো। দেন ফ্রিকোয়েন্সি, যে কোনো ওয়েভফর্মের যে ফ্রিকোয়েন্সি আমরা মাপি সেটা হচ্ছে হার্টজে মাপি। হার্টজ বেসিক্যালি আমার এক সেকেন্ডে কতবার তার আসছে, মানে 1/t, এখানে লেখা হচ্ছে 1/t। তাহলে আমরা এই সব জিনিসগুলোর আমরা মেনলি ইলেকট্রিক্যাল প্যারামিটার হচ্ছে এইগুলো, বেসিক প্যারামিটার এইগুলো। এরপরে আরো এক্সট্রা প্যারামিটার গুলো রয়েছে। তাহলে বেসিক প্যারামিটার যেগুলো, সেগুলো মেজারমেন্টের যে ফর্মুলাগুলো এগুলো তোমার জানা আছে। এবার আমি যেটা বলতে চাইছি যে দেখো, এক সেকেন্ড। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মনে করি তুমি
তোমাকে আমি বলছি ইয়ের মেজারমেন্ট করতে, পাওয়ার মেজার করতে। তাহলে পাওয়ার ইকুয়াল টু কি না ভি ইন্টু আই। তাহলে ভি ইন্টু আই মানে কি, তোমাকে ভি ইন্টু আই করলে পাওয়ার পাওয়া যায়। এবার মনে করো তুমি ভোল্টেজ মেজারমেন্ট করতে শিখে গেছো, অর্থাৎ তুমি একটা এমন ইনস্ট্রুমেন্ট বানাতে পেরেছো যে বেসিক্যালি আমার ভোল্টেজ মেজারমেন্ট করতে পারে। একটা এমন ইনস্ট্রুমেন্ট বানাতে পেরেছো তুমি, তুমি একটা এমন ইনস্ট্রুমেন্ট বানাতে পেরেছো যেটা বেসিক্যালি কারেন্ট মেজার করতে পারে। যেদিন তুমি এই দুটো ইনস্ট্রুমেন্ট বানাতে শিখে যাবে না, সেই দিনই এদের কম্বাইন করে, কারণ ভি ইন্টু আই করলেই হয়ে যায় তোমার পাওয়ার। তুমি যেদিনই এই ইনস্ট্রুমেন্ট দুটো বানাতে শিখবে, সেই দিনই দেখবে দুটো ইনস্ট্রুমেন্টকে কম্বাইন করলেই একটা এমন ইনস্ট্রুমেন্ট বানানো সম্ভব যেটা দিয়ে ডাইরেক্টলি পাওয়ার মেজার করা যায়, যাকে আমরা বলি ওয়াট মিটার। তাহলে তো তোমাকে আগে ভোল্টেজ মেজারমেন্ট করা শিখতে হবে, আগে কারেন্ট মেজারমেন্ট করা শিখতে হবে। যেই দুটো শিখে যাবে সঙ্গে সঙ্গে পাওয়ার মেজারমেন্ট করতে পারবে। এটা করতে হবে না, ভেবো না যে আমার এখানে ধরো এখানে রিডিং পাচ্ছি 50 ভোল্ট, আর এখানে রিডিং পাচ্ছি আমি ধরো 2 অ্যাম্পিয়ার, তাহলে 50 × 2 মানে 100 ওয়াট। ওইভাবে মেজার করতে হবে না। পাওয়ার মেজারমেন্ট করার জন্য একটা বড় মিটারই তুমি বানিয়ে ফেলতে পারবে। ভোল্ট মিটারের ভেতর একখানা কয়েল থাকে, কারেন্টের যে মেজারমেন্ট করছো অ্যামমিটার, তার ভেতর একখানা কয়েল থাকে। এই দুটো কয়েলকে একই কায়দায় যদি আরেকটা মিটারের মধ্যে ভরে দাও না, দেখবে একটা পাওয়ার মিটার হয়ে যাবে, ওয়াট মিটার হয়ে যাবে, আর কিছুই না। তাহলে তোমাকে আগে ভেতরে ইঞ্জিনিয়ারিং গুলো একদম বেসিক লেভেল স্টার্ট হচ্ছে ভোল্টেজ থেকে। তো তোমাকে ভোল্টেজের মেজারমেন্ট করার তার টেকনিক গুলো তোমাকে জানতে হবে আর কি বেসিক্যালি। হ্যাঁ, এবং এটা যেটা বলছিলাম যে পারপাস অফ মেজারমেন্ট কি কাজে লাগে আমাদের, এই পারপাস অফ মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষার কোশ্চেনও হয় যে আমার মেজারমেন্টের পারপাস কি কি। তো দেখো এইগুলো হচ্ছে পারপাস দরকার, তোমরা নিজেরাই বুঝতে পারছো কি, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে মেজারমেন্ট আমার কি কারণে আমার দরকার। কারণটা কি, এই টার্মগুলো সার্ভিস অফ কোয়ালিটি, মনিটরিং, সেফটি, মেকিং সামথিং ফিট, এই চারটে, এবং হচ্ছে আমার ডেইলি লাইফের প্রবলেম সলভিং। এই 5টা কাজের জন্য আমার মেনলি মেজারমেন্ট দরকার। সার্ভিস অফ কোয়ালিটি ব্যাপারটা কি, তা তোমার কাছে যদি একটা ভোল্ট মিটার থাকে তোমার বাড়িতে, এবং যদি দেখো যে ভোল্টেজ মিটারটা খুব কম, আমি তোমাকে যে জিজ্ঞেস করলাম যে কি রে ভোল্টেজ কত, তুমি তখন বললে যে আমাদের বাড়িতে ভোল্টেজ ভালো না, ওই রোজই দেখি মিটারে প্রায় 150 180 এরম থাকে। আমি বললো সে কি 220 ভোল্টেজ থাকে না, 180 থাকে? বলো হ্যাঁ দেখো না 180 থাকে। তাহলে তুমি এটুকু কি বুঝতে পারছো যে তোমার সার্ভিস অফ কোয়ালিটি, তোমাকে যে কোয়ালিটির পাওয়ারটা তোমার বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে তার কোয়ালিটি ভালো না, অলরেডি অনেক লো ভোল্টেজ সাপ্লাই তোমাকে দিচ্ছে, প্রোভাইড করছে। সবসময় ওটা ইচ্ছে করে হয় না, ওটা লাইনে অনেক ফল্টের জন্যই হয় বেসিক্যালি। তো আমি প্রথমেই মেজারমেন্টটা এই কারণেই করছি সার্ভিস অফ কোয়ালিটি, অর্থাৎ কি কোয়ালিটির, মানে শুধুমাত্র ভোল্টেজ না, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো মেজারমেন্ট আমি একটা কারণেই করি, কোয়ালিটি মেজারমেন্ট করার জন্য, যে কি কি জিনিস আমি পাচ্ছি, যেটা পাচ্ছি আমার রেঞ্জের ভেতরে কিনা, ঠিকঠাক কিনা। মনিটরিং, মনিটরিং মানে কি, ধরো তুমি চাইছো যে ভোল্টেজ যেন খুব বেশি ফ্লাকচুয়েট না করে, তখন তুমি কি করছো, সারাদিন ভোল্ট মিটারের সামনে দাঁড়িয়ে আছো, এই কখন 200 হবে, এই কখন 190 হবে, কখন 180, তুমি সারাদিন ধরে হয়তো মনিটর করছো, দেখি সারাদিনে ভোল্টেজ কিরকম আপ ডাউন করছে। তাহলে ইফ ইউ নিড such kind of continuous monitoring, then you need some instrument device which can real time show you the data. তুমি রিয়েল টাইম সবসময় আমাকে তুমি ডেটাগুলো দেখতেই পাবে, দেখে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এইভাবে মনিটরিংটা করতে পারবো। দেন কামস টু সেফটি। কেন সেফটি দরকার না, বাড়িতে দেখবে ছোট্ট থেকে বাবা মারা বলতো যে লো ভোল্টেজ হয়ে গেছে ফ্যানগুলো অফ কর, ফ্যানগুলো পুড়ে যাবে, বলতো না? তাহলে সেই যে ফ্যানগুলো লো ভোল্টেজে ফ্যান পুড়ে যাওয়ার কথাটা বলছি, তো সেটা কেন, কারণ আমি যখন বুঝতে পারছি যে হ্যাঁ আমার ভোল্টেজটা কম হয়ে গেছে, একটা মিটার দেখে হয়তো বলছি, বা মিটার দেখে না বললে অ্যাকচুয়ালি আমরা কি হয়, আমরা ছোট থেকেই ব্যাপারটা অভ্যস্ত যে দেখি যে লাইটটা একদম টিম টিম করে জ্বলছে, ফ্যানটা প্রায় ঘুরছে না, আমরা বুঝে যাই যে হ্যাঁ লো ভোল্টেজ হয়ে গেছে। কিন্তু এটা বুঝতে পারি না যে লো ভোল্টেজ হয় কত হয়েছে, কত যদি মেজারমেন্ট করতে তখন তোমাকে একটা মিটার লাগবে। এবং মোর ওভার আমি যদি তোমাকে রেকমেন্ড করে দিই যে এই ফ্যানটা কিন্তু কোনোভাবেই 150 ভোল্টের নিচে চালানো যাবে না, তুমি 150 ভোল্টের উপরে ফ্যানটা চালাতে পারো, 150 ভোল্টের থেকে যদি লো ভোল্টেজ হয়ে যায় তুমি ফ্যান চালাবে না। দেন ইউ নিড আ কন্টিনিউয়াস মনিটরিং ভোল্ট মিটার, কারণ ওই মিটারের রিডিং তুমি দেখবে যে হ্যাঁ 150 বেশি আছে না কম আছে,
যদি বেশি থাকে তাহলে আমি ফ্যান চালাবো, কম থাকলে ফ্যান চালাবো না। একইভাবে কোনো জায়গায় যদি ওভার ভোল্টেজ হয়ে যায়, অর্থাৎ তোমার বাড়িতে ধরো 220 ভোল্টের সাপ্লাই আসছে, যদি বাই চান্স ওটা 220 না এসে 300 400 চলে আসে, তোমার বাড়ির ফ্যান লাইট সবকিছু পুড়ে যাবে। তার মানে কত ভোল্টেজ যাচ্ছে সেটা আমাকে মনিটর করা দরকার। এই মনিটরিংটা তোমাকে করতে হয় না, এই দায়িত্বটা তোমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানি সে দায়িত্বটা নিয়ে রেখেছে। সে সে সবসময় দেখছে যে কত ভোল্টেজ যাচ্ছে। বেশি ভোল্টেজ যদি হয়ে যায় তার কাছে ব্যবস্থা আছে, অটোমেটিক সাপ্লাই বন্ধ করারও ব্যবস্থা তার কাছে রয়েছে। তার মানে ওই যে আমাকে আগে আগে মনিটরিং, আগে আমাকে দেখতে হচ্ছে যে কত রিডিংটা, মানে কত ভ্যালুটা, তারপর আমি দেখছি যেটা আমার সেফটি রেঞ্জের ভেতরে নাকি তার বাইরে। যদি ভেতরে থাকে তো ভালো, যদি বাইরে থাকে আমাকে প্রপার আমাকে তার জন্য ব্যবস্থা নিতে হবে। তাহলে এই সেফটির জন্য একটা তোমার মেজারমেন্ট দরকার। দেন কামস টু মেকিং সামথিং ফিট। বাজারে তুমি ল্যাম্প কিনতে গেছো, যে বলছে ল্যাম্প দিন তো, বলে দিলে দোকানদার জিজ্ঞেস করতে পারে ল্যাম্প কত ভোল্টের ল্যাম্প ঠিক করে বলুন, 220 ভোল্টের ল্যাম্প নাকি 12 ভোল্টের ল্যাম্প নাকি 24 ভোল্টের ল্যাম্প, জিজ্ঞেস করবে তোমাকে, জিজ্ঞেস করতেও পারে, নাও পারে, মানে ধরে নিচ্ছি আমি জিজ্ঞেস করতে পারে। তখন তোমাকে কি লাগবে, তুমি তখন ধরো তোমার সিস্টেমটা জানোই না এটা কত ভোল্টেজ এখন আছে, তখন তুমি একটা ভোল্ট মিটার লাগিয়ে দেখলে যে হ্যাঁ আমার ভোল্টেজটা এত আছে, তখন তুমি বললে যে হ্যাঁ ঠিক আছে 200, এটা 230 মতো রয়েছে, আপনি এই 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 ল্যাম্পগুলো দিন। অর্থাৎ মেকিং সামথিং ফিট, ডিজাইন বা অ্যাসেম্বল করার ক্ষেত্রে, যে আমার এইখানে এত ভোল্টেজ আছে, তার মানে আমি এত ভোল্টেজ জিনিস লাগাবো, এইখানে দেখছি হাই ভোল্টেজ যাচ্ছে, এখানে আমি হাই ভোল্টেজের জিনিস লাগাবো। তো আমাকে আগে তো মেজারমেন্ট করতে হবে, তারপরে আমি সেই কোনখানে কি জিনিস লাগাবো সেটা আমি চুজ করতে পারি। তাহলে সেটার একটা পয়েন্ট এটা। এবং প্রবলেম সলভিং, প্রবলেম সলভিংটা অনেকগুলো ডেফিনেশন হয়। এবং প্রবলেম সলভিং এর ব্যাপারটা কি, এটা একটু খুলে যদি বলি এরকম, যে ধরো প্রবলেম সলভিং ব্যাপারটা কিরকম ভাবে আসছে, যে তোমার বাড়িতে তুমি দেখছো যে তোমার ওয়ারিংটা বহু পুরনো হয়ে গেছে, এমন ওয়ারিংটা পুরনো হয়েছে যে ভালো কিছু চলছে না, একটা এসি লাগাতে গেলে এসিটা ভোল্টেজ পাচ্ছে না, ভোল্টেজ ড্রপ হচ্ছে, খুব হচ্ছে, এইটা তোমার প্রবলেম। তাহলে সলভ করার জন্য প্রথমেই কি লাগবে, একটা ভোল্ট মিটার লাগবে, বাড়ির প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ টেস্ট করে করে দেখতে হবে যে কোন জায়গায় ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে আমার। তাহলে যেখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই জায়গাটা শর্ট আউট করে তার প্রবলেমটা সলভ করার জন্য আমার কাজে লাগবে। অর্থাৎ ওই যে জায়গাটা আমি আইডেন্টিফাই করলাম যে হ্যাঁ এখানে ভোল্টেজটা ফল হচ্ছে, এইখানটা প্রবলেম হচ্ছে, এইখানটা ভালো ভোল্টেজ আসছে না, বা এখানে এত বেশি কারেন্ট যেতে পারছে না, তাহলে এই যে কত ভোল্টেজ কত কারেন্ট মেজারমেন্ট করার জন্য একটা ডিভাইস তোমার ফার্স্ট লাগবে, তবে তুমি প্রবলেম তোমার সলভ করতে পারবে। আগে তো আইডেন্টিফাই করবে তবে তো সলভ করবে। তাহলে প্রবলেম যদি আগে আইডেন্টিফাই করতে হয়, তোমাকে একটা মেজারমেন্টের ডিভাইস একটা মাস্ট লাগবে। তাহলে এইগুলোর মেন মেথড আর কি। দেন হচ্ছে যেটা বললাম যে একটা ইন্ডিকেটর আর জেনারেল হেলথ অফ দ্য প্রসেস, এই টার্মটাও তোমরা বুঝে গেছো ওই লোড সেটিং এর কনসেপ্ট যেটা আমি বললাম। তোমার বাড়িতে প্রচন্ড লো ভোল্টেজ হয়ে গেছে, না লো ভোল্টেজ হয়নি, মানে রোজ দেখছো 180 170 উপরে ভোল্টেজ উঠছেই না, রোজ সন্ধ্যেবেলা হচ্ছে দেখছো ভোল্টেজ ফল করে 170 180 থাকছে, তুমি একটা ভোল্ট মিটারের সাথে দেখছো, তা তুমি কি বলতে পারো, বলতে পারো যে আমাদের এখানে লাইনটা ভালো না, সন্ধ্যেবেলা হলেই ভোল্টেজ ড্রপ হয়। এই যে কথাটা বলছো, ইউ আর বেসিক্যালি মেজারিং দ্য জেনারেল হেলথ অফ দ্য প্রসেস। তোমার সিস্টেমটার হেলথ কিরকম তুমি সেটা মেজারমেন্ট করতে পারছো। যেমন ধরো টেম্পারেচার মেজারমেন্ট, বলছে মাচ অ্যাজ টেম্পারেচার গিভস অ্যান ওভারঅল ইন্ডিকেশন অফ দ্য হেলথ অফ দ্য হিউম্যান বডি। তা তোমার গায়ে যদি খুব জ্বর আসে, গা গরম হয়ে যায়, তোমার তখন তোমার গা যদি ধরো যদি খুব গরম, কত গরম, তখন তোমার একটা থার্মোমিটার লাগছে মেজারমেন্ট করার জন্য। থার্মোমিটারটা দিলে দেখলে 101 জ্বর, তাহলে 101 জ্বর থেকে বুঝো হ্যাঁ 101 জ্বর হচ্ছে, আমার শরীরটা ভালো নেই, তোমার হেলথটা তুমি বুঝতে পারছো, তাই না? তো একই জিনিস ওরকম। এবং যদি দেখো যে এই মেজারমেন্টটা ধরো লং, বলছে মেজারমেন্ট ইজ মেড ওভার এ লং পিরিয়ড সো দ্যাট ট্রেন্ডস অ্যান্ড ভ্যারিয়েশন ক্যান বি আন্ডারস্টুড অ্যান্ড পয়েন্টস ওয়ার স্পেসিফিকেশন লিমিট অর টার্গেট ভ্যালুস আর এক্সিড মে বি আইডেন্টিফাইড। এটা কি বলছে, যে তুমি বললে যে আমার বাড়িতে ভালো ভোল্টেজ নেই, কত আছে না 150, আমি তখন প্রশ্নটা করব যে আজকে 150 নাকি রোজই এরকম থাকে, তখন বলে তুমি তাহলে সেটা তোমাকে দেখতে হবে। তখন কি করলে, একটা ভোল্টমিটার কিনে আনলে তোমার বাড়িতে ফিট করে দিলে,
তো রোজ রোজ সন্ধ্যেবেলা দেখছো যে হ্যাঁ 150 160 রোজ রয়েছে, মানে the instrument is made over a long period, অনেক দিন ধরে দেখছো, so that trends and variation কিরকম রেঞ্জ থাকে কিরকম ভ্যারি করছে সেটা বোঝা যায়। এবং এই তুমি যখন বলবে আমাকে যে রোজই সন্ধ্যেবেলা দেখছি এই রকম রেঞ্জেই থাকছে, তাহলে ওখান থেকে প্রবলেম আইডেন্টিফাই করা যাবে যে হ্যাঁ কোথায় প্রবলেমটা রয়েছে, তারপর ওদেরকে এ করা যাবে। বুঝেছো, মানে ব্যাপারগুলো বেসিক্যালি এই আর কি। তারপরে তোমার ধরো বলছে যে ওই একই ব্যাপার, ইনভেস্টিগেটিভ মেজারমেন্ট কিছু আছে যাতে স্পেসিফিক্যালি টু ফাইন্ড আউট অ্যাবাউট নোন প্রবলেম অর কজেস, মানে কিছু ইনভেস্টিগেটিভ মেজারমেন্ট আছে, যেরকম হচ্ছে ডিরেকশনাল মেজারমেন্ট, মানে কোন ডিরেকশনে আমার বেশি কারেন্ট যাচ্ছে, কোন ডিরেকশনে ফল্ট হচ্ছে, আর্থের ধরো আর্থের ভেতর দিয়ে কত বেশি কারেন্ট যাচ্ছে, এই সমস্ত জিনিস যেগুলো ইনভেস্টিগেশনে দরকার পড়ে। যে আমার ধরো প্রচুর কারেন্ট আমার বডি হয়ে যাচ্ছে, আমি দেখছি কি আমার মাসগুলো প্রচুর ইলেকট্রিকের বিল আসছে, আমি অত খরচা করছি না বাট প্রচুর ইলেকট্রিক বিল চলে আসছে, তাহলে কি হতে পারে যে আমি লোডটা জ্বালাচ্ছি না বাট কোথাও একটা লিকেজ রয়েছে, সেই লিকেজ দিয়ে আমার বডি হয়ে প্রচুর আমার পাওয়ার বডি হয়ে মানে আর্থ হয়ে বেরিয়ে যাচ্ছে, ওই যে আমার মিটার রিডিং উঠেই যাচ্ছে। তার মানে আমাকে কি করতে হবে তখন, আর্থের যে লাইনটা আছে আর্থের লাইনের একটা তোমার আর্থ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার বা ওই লাইনে কোনো একটা ছোট অ্যামিটার লাগিয়ে দেখতে হবে যে আর্থ দিয়ে আমার কত কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে আমি সেই প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবো। তো এগুলো হচ্ছে ইনভেস্টিগেটিভ কিছু মেজারমেন্ট আছে, যে সবসময় দরকার পড়ে না, বাট যখন কোনো প্রবলেম হয় তখন ওটা দরকার পড়ে। হুম। তারপরে আরো কিছু বলেছে যে সামটাইমস ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক সার্কিট সিস্টেম ইট ইজ নেসেসারি টু ইউজ মাল্টিপল অর সাব মাল্টিপল of these standard electrical measuring unit when the quantities being measured are very large or very small. লার্জ মানে কত, আমি যদি বলি আচ্ছা যেমন ধরো তোমার প্রথমেই বললে যে ইলেকট্রিক্যালে বড় বড় টাওয়ার পোল এগুলো আমরা দেখেছি, কেউ বলতে পারবে আমাকে যে ওই টাওয়ার দিয়ে ম্যাক্সিমাম কত ভোল্টেজ আছে যে থাকতে পারে? কেউ সে বলো। 11 কেভি, স্যার 33 লাখ। সে 33 66 কেভি। 33 বা 66 হবে, আর কেউ কিছু? মোটামুটি ওইটাই জানো তো? তাহলে জেনে রাখো, পাওয়ার প্ল্যান্টে বলে দিই, পাওয়ার প্ল্যান্টে যেখানে পাওয়ার তৈরি হচ্ছে সেখানে পাওয়ারটা ঠিক ওই পাওয়ার প্ল্যান্ট থেকে যখন বেরিয়ে গেল, ওটা মাঠের পর মাঠ দৌড়চ্ছে, তখন সেখানে ভোল্টেজ হচ্ছে 400 কেভি বা 220 কেভি। 400 কেভি বুঝতে পারছো, 4 লাখ ভোল্টেজ, 4 এর পর দুটো শূন্য তারপর আরো তিনটে শূন্য, 4 লাখ ভোল্টেজ ওইটা যেটা বেরোচ্ছে। তারপরে তোমার এইচভিএসি ট্রান্সমিশন আছে, এক্সট্রা হাই ভোল্টেজ, সেখানে আছে পশ্চিমবঙ্গে খুব কমই রয়েছে, এটা 3-4 জায়গায় রয়েছে, বেশি জায়গায় নেই, গোটা ভারতবর্ষে অনেক জায়গাতেই রয়েছে। 750 কেভি মানে 7.5 লাখ ভোল্টেজ, এখনো কাজ শুরু হয়নি, এখনো আন্ডার টেস্টিং এ রয়েছে, খুব শিগগিরই ওরা শুরু করে দেবে। 1200 কেভি, 1200 কেভি মানে বুঝতে পারছো 12 লাখ ভোল্টেজ, 12 লাখ ভোল্টেজ। স্যার বলছে 100 কেভিতে 1 লাখ। হ্যাঁ হ্যাঁ, 100 কেভিতে 1 লাখ, হ্যাঁ হ্যাঁ হুম। তার মানে তোমার 12 লাখ ভোল্টেজ মানে বুঝতে পারছো সেটা কি বিভৎস জিনিস। তাহলে ওইটাকে যদি মেজারমেন্ট করতে হয় তাহলে আবার পুরো অন্য জিনিস লাগবে, মানে সেটা যেরকম তোমার 200 ভোল্ট মেজারমেন্ট করার যদি মিটার বেরিয়েছে, তাহলে এই 12 লাখ ভোল্টেজ মেজারমেন্ট করারও মিটার বেরিয়েছে। ওই জন্য লিখেছে when the quantities being measured are very large, very large, মানে এত হিউজ ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য তোমাকে কিন্তু আমার মানে ইনস্ট্রুমেন্টেশন দরকার, এবং সেগুলো সেটা নেসেসারি, খুবই দরকার। কারণটা হচ্ছে 400 কেভি যদি লাইনে হয়, সে সবসময় তো 400 থাকবে না, সেটা 401 হতে পারে, 402 হতে পারে, 398 হতে পারে। 398 কেভি আর 400 কেভি কত ডিফারেন্স দেখো, ওখানে 2000 ভোল্টের ডিফারেন্স, এই 2000 ভোল্টেজটা কম নয়, হিউজ। তার মানে আমাকে একটা খুব সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট লাগবে যেটা পরিষ্কার নিখুঁত ভাবে বলতে পারবে যে 398.53 কেভি, দশমিকের পর 2 ঘর অব্দি নিখুঁত ভাবে বলতে পারবে।
তার মানে আমি কিন্তু একটা বেসিক্যালি ভেরি লার্জ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, তাদের সামান্য চেঞ্জটাও কিন্তু আমাকে খুবই নেসেসারি। এই যে 398.53 ভোল্টেজ কেভি আর 0.53 না থেকে যদি 0.63 থাকে, সেখানে দেখো প্রায় 100 ভোল্টের ডিফারেন্স, তাই না? দশমিকের পর কেভি মানে কি 100 ভোল্টের ডিফারেন্স আছে এই জায়গাটায়, তাহলে সে 100 ভোল্টের ডিফারেন্সটা আমাকে ধরতে হবে। তার মানে আমি ওটাই বলতে চাইছি, যেখানে ভেরি লার্জ সেখানে কিন্তু এই মেজারমেন্টটা খুবই নেসেসারি, মারাত্মক নেসেসারি। শুধু ভেরি লার্জ নয়, ইভেন ভেরি স্মলের জন্যও। এমনও জায়গা আছে যেখানে আমরা কত ভোল্টে কাজ করছি, 5 মাইক্রো ভোল্টে কাজ করছি। মাইক্রো মানে বুঝতে পারো? 10⁻³ 6 -6 এত ভোল্ট। 10⁻⁻6 মানে শূন্যর পর 0.12345 এত ভোল্টেজ, 0.000005 ভোল্টেজ। এই ভোল্টেজ ধরো তোমাকে মেজারমেন্ট করতে হবে, পারবে করতে কিছু দিয়ে? অবশ্যই তোমাকে একটা মেজারিং একটা ইনস্ট্রুমেন্ট লাগবে। মানে খুব ভেরি লার্জ ভোল্টেজ হলেও আমার দরকার হয়ে পড়ে, ভেরি স্মল ভোল্টেজ যদি আমাকে মেজারমেন্ট করতে হয় তখনও দরকার হয়ে পড়ে। নট অ্যাবাউট অনলি ভোল্টেজ, শুধু ভোল্টেজ না, কারেন্ট ফারেন্ট সবকিছুই হতে পারে। আমি ভোল্টেজটা অ্যাজ অ্যান এক্সাম্পল তোমাকে দেখালাম। ওকে, তাহলে এই সব কাজের জন্য আমাকে বেসিক্যালি মেজারমেন্ট কিন্তু দরকার, পারপাস অফ মেজারমেন্ট। এরকম একটা পরীক্ষায় আসে। বোঝা গেল সবার? জিনিসটা ক্লিয়ারলি হলো একদম? স্যার ট্রান্সমিশন লাইনে কারেন্টটা কি হাই থাকে? কারেন্ট থাকে 2000 অ্যাম্পিয়ার, ওই রকম রেঞ্জে থাকে। কারেন্ট যাতে বেশি না হয় সেই জন্যই ভোল্টেজটা হাই করে দেওয়া হয়। পাওয়ারটা সেম ও, যাচ্ছে, এবার যদি তুমি ভোল্টেজ কম করো তাহলে কারেন্টটা বেশি হতে বাধ্য। এবার বেশি কারেন্ট হলে আই স্কোয়ার আর লসটা প্রচুর হয়ে যাবে। ওই জন্য কারেন্ট যাতে কম হয়, ভোল্টেজ যাতে বেশি হয়, সেই জন্যই অত 400 কেভি অত হাই ভোল্টেজ তুলে দেওয়া হয়। কারেন্ট তো ভালোই, 2000 অ্যাম্পিয়ার মানে মারাত্মক। তাও যতটা পারা যায় ধরো কম করার চেষ্টা করা হয়, যতটা সম্ভব হাই ভোল্টেজ। কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ডিফারেন্সটা কিরকম করে বলবে? ব্যাপারটা হচ্ছে তুমি মনে করো, দাঁড়াও, মনে করো তুমি ধরো 10 মেগাওয়াট পাওয়ার ট্রান্সমিশন করতে চাও, মানে 10 মেগাওয়াট পাওয়ার তুমি পাঠাবে, ঠিক আছে? তাহলে 10 মেগাওয়াট মানে একের পিঠে কটা মেগা, মানে কটা, 6, একের পিঠে 6টা শূন্য, 1 2 3 4 5 6, এত ওয়াট। এই এত ওয়াটেজ তুমি ধরো মনে করো পাঠাবে। হুম, তার মানে এবার এটা কি পাওয়ার? তো P = V × I। স্যার অনেক জায়গায় সেই cos phi না কি লেখা থাকে, ওই হ্যাঁ জিনিসটা কি হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো, cos phi। আমি এখন ডিসির কথা ভাবছি, আমি এখন এসি ধরো না, ওটা এসিতে, আমি এখন এসি বলছি। মনে করো ডিসি পাওয়ার তুমি 10 মেগাওয়াট পাঠাবে। তাহলে তুমি কি করতে পারো, যদি তুমি 500 ভোল্ট করো তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে? দেখো 5 দুগুণে 10, একটা শূন্য দুটো শূন্য, মানে আরো 3টে শূন্য লাগবে। 500 ভোল্ট ইন্টু 1000 অ্যাম্পিয়ার, এই 2000 অ্যাম্পিয়ার। 500 ভোল্ট ইন্টু 2000 অ্যাম্পিয়ার করে দেখো এই ওয়াটেজটা হয়। তুমি যদি সিস্টেমটা 500 ভোল্টের ডিজাইন করো তাহলে কিন্তু 2000 অ্যাম্পিয়ার তোমাকে পাঠাতে হবে। তুমি যদি সিস্টেমটা 5000 ভোল্টের তৈরি করো, তোমাকে কত অ্যাম্পিয়ার পাঠাতে হবে বলো? 200 অ্যাম্পিয়ার, হ্যাঁ একদম 200 অ্যাম্পিয়ার পাঠাবে। আবার যদি এটা ধরো 50 কেভি ডিজাইন করো, অর্থাৎ 50,000 ভোল্টেজ, 50 কেভি যদি ডিজাইন করে দাও তাহলে দেখো 20 অ্যাম্পিয়ার পাঠালেই হবে। 20,000। এবার মুশকিলটা হচ্ছে যে এই যে তুমি লাইনটা দিয়ে পাঠাবে, একটা ট্রান্সমিশন বা একটা ডিস্ট্রিবিউশন যা লাইনই হোক, সেই লাইনে একটা লস হবে, হিট লস, বেসিক্যালি একটা I²R। তা তুমি কি চাইছো, আইটা কম হলে ভালো হয় না আইটা বেশি হলে ভালো হয়? আইটা কম হলে ভালো হয়, কম তাহলে হলে। হ্যাঁ লসটা কম হবে। সেই জন্যই তোমার সিস্টেমটাকে তুমি 50 কেভিতে ডিজাইন করছো, তো অত হাই ভোল্টেজ করে দিচ্ছ যাতে কারেন্ট তোমার লসটা কম হয়। এইটাই ভোল্টেজ আর কারেন্টের রিলেশন। তোমার পাওয়ার যদি ফিক্স থাকে তাহলে ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে, কারেন্ট কমলে ভোল্টেজ বাড়বে, এই তো ব্যাপার। বোঝা গেছে? ওকে,
দেখো তোমাদেরকে আজকে এইটুকুই আমার বলার ছিল, এমনি তেমন কিছু নয়, একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসই ধরো, পরের দিন থেকে আরো ডিটেল আমরা মডিউল 1 অনুযায়ী ঢুকবো আর কি। যে এর পারপাসটা হলো এর সিগনিফিক্যান্স কি কি, অ্যাকিউরেসি কাকে বলে, এই সংজ্ঞাগুলো পড়তে হবে। অ্যাকিউরেসি কাকে বলে, প্রিসিশন কাকে বলে, দেন তোমার সেন্সিটিভিটি কাকে বলে, রেজলিউশন, এগুলো পরের দিন পড়াবো, ঠিক আছে? আর জাস্ট মোটামুটি একটু জাস্ট মেজারমেন্টের কনসেপ্টটা আজকে দিলাম। হুম, তো এটাই বলার ছিল। কজন ক্লাস করছে আজকে? 12 জন। হ্যাঁ, বলে দিচ্ছি, এটা রেকর্ডিংটা আমি একটু জাস্ট পরে চালু করেছি রেকর্ডিংটা। আমি কতগুলো রুল একটু বলে দিই, ঠিক আছে? প্রথম রুল হচ্ছে যে, যেমন দেখো এখন দেখতে পাচ্ছি 13 জন প্রেজেন্ট। তো এই যে 13 জন প্রেজেন্ট, আমি আজকে যে অ্যাটেন্ডেন্সটা নিলাম সেখানে ধরো 13টা আমি নাম লিখলাম। এরপরে এইটার যে রেকর্ডিংটা হয়েছে সেটা আমি ইউটিউবে আপলোড করে দেবো। যদি কারো দেখো যে আমি হয়তো এখানে নেট কানেকশন স্লো থাকার জন্য বা কোনো একটা কারণের জন্য এখানে আমি ক্লাসটা করতে পারিনি, বা অর্ধেকটা করেছি অর্ধেকটা শুনতে পাইনি, সে তুমি ইউটিউবে লেকচারটা দেখে নাও। আমি ধরো এখানে তোমাদের সামনে ধরো আমি অ্যাটেন্ডেন্সটা তুলে নিচ্ছি। এবার যে দেখলে যে এই অ্যাটেন্ডেন্সে বাদ পড়ে গেলাম, সে কি করবে, ইউটিউবের ওই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখায় ও তলায় কমেন্ট করে দেবে, স্যার আই হ্যাভ ওয়াচ দ্য ভিডিও। তাহলে আমি তোমার অ্যাটেন্ডেন্সটা ওখান থেকে তুলে আমি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে আপডেট করে দেবো। বোঝা গেছে? যে ক্লাসে যদি তুমি আসতে না পারো, ক্লাসে এলে কি হয়, ক্লাসের এটা মানে ইন্টারাক্টিভটা বেশি ভাবে হয়। তোমার প্রবলেম থাকলে সেটা তুমি ইনস্ট্যান্ট তোমাকে দেখতে পাবো। বাট একদম যদি ধরো ক্লাসে আসতে পারছো না, নেট কানেকশন ভালো নেই, সেক্ষেত্রে গো ফর ইউটিউব। এবং ইউটিউবে যারা লেকচার দেবে ওখানে কিন্তু ওখানে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। যদি দেখো তোমার অ্যাটেন্ডেন্স এখানে আমি নিয়ে নিয়েছি, তাহলে ওখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই। বোঝা গেছে ব্যাপারটা? অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি। আমি যেটা প্রত্যেকদিন করি সেটা আমি এইভাবে অ্যাটেন্ডেন্সটা নিই। স্নিপিং টুল নিলাম, দিয়ে এইখান থেকে আমি জাস্ট ক্রপ করে করে নিয়ে নিই এগুলো। সায়ন্তনের পরে এই তিনটে নাম। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটায় দু রকম ভিডিও আছে কিন্তু। একটা হচ্ছে তোমার দেখবে এমপিএমসি, তোমাদের এক দুজন ছেলে দেখলাম এমপিএমসি এগুলো তো দেখলাম কমেন্ট করে দিয়েছো, ওটা করো না। ওটা তোমাদের এদের জন্য, আমি বলে দিচ্ছি ব্যাপারটা। যেমন ধরো তোমার আজকের ভিডিওটা আমি যেটা এখন রেকর্ডিং হলো ওটা আমি আপলোড করব। দেখো এখানে এই যে তিনটে ভিডিও আছে এগুলোতে এমপিএমসি এমপিএমসি সব লেখা আছে। এমপিএমসি মানে হচ্ছে মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার। দেখো তারপর লেখা আছে 2020 মানে 2020 সাল, 8 মানে আগস্ট মাস, 17 তারিখ, 17, 18, 19 এইসব তারিখের এগুলো মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ওদের জন্য। তোমাদের ভিডিওগুলো খুঁজে পাবে ইএমআই দিয়ে, এখানেই থাকবে ইএমআই 202008 এরকম নামে থাকবে। তো তোমরা নিজেদের ইএমআই গুলো খুঁজে নিও, এবং ওখানে যদি অ্যাটেন্ডেন্স দেওয়া দরকার ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। যেমন দেখো এখানে অ্যাটেন্ডেন্স দিয়েছে, দেখো স্যার আই হ্যাভ হোয়াটসঅ্যাপ, এরকম এই ভিডিও নিচে এই যে তুমি বলছি ইয়েস সেক, তুমি এটাতে কেন ইয়ে দিয়েছো? তোমার কি নাম? হাফিজা খাতুন, তাই তো? তো তুমি তুমি এইখানে অ্যাটেন্ডেন্স কেন দিয়েছো? এটা মাইক্রো প্রসেসর, তুমি এটা দিও না, তুমি এটা তুলে নেবে এইগুলো। এই ভিডিওগুলো তোমার না, এই ভিডিওগুলো মাইক্রো প্রসেসরদের। তোমাদের যে ভিডিওগুলো সেটা ইএমআই নাম দিয়ে থাকবে, এখানে ইএমআই নাম দিয়ে থাকবে। সেই ভিডিওগুলো যদি এখানে অ্যাটেন্ডেন্স না হয় তাহলে তুমি ওইখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। ঠিক আছে? বোঝা গেছে? কারো কোনো বক্তব্য কিছু আছে? রেকর্ডিংটা স্টপ করি। স্যার বলছি যে স্টাডি ম্যাটেরিয়ালটা সেটা তো